News 18 Bangla presents Leadership Conclave 2025, North Bengal edition in association with Rotary Club of Shiliguri District 3240. আলোচনার বিষয় উত্তর পূর্বের শিল্প করিডর শিলিগুড়ি। আমরা কলকাতায় লিডারশিপ কনক্লেভ করেছি, এবার আমরা এসেছি শিলিগুড়িতে। কেন এসেছি? উত্তর পূর্বের সমস্ত রাজ্য তো বটেই, দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়েও হচ্ছে এই করিডর। শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে নয়, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেড করিডর এই শিলিগুড়ি, যার নাম আমরা বলছি শিলিগুড়ি করিডর। কেন বলছি? কারণ ভৌগোলিক অবস্থান বলুন বা রাজনৈতিক অবস্থান বা অর্থনৈতিক কারণ, এই শহরের গুরুত্ব যেমন রয়েছে, জনপ্রিয়তাও রয়েছে আমরা দেখছি, তার পাশাপাশি আন্তর্জাতিক দিকও যদি আমরা দেখি, এর দক্ষিণে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, পশ্চিমে রয়েছে ভারত নেপাল সীমান্ত। অর্থাৎ আমরা দেখছি যে আন্তর্জাতিক বাণিজ্যের একটা সংলগ্নীকরণও এখানে হচ্ছে, ভাষা সংমিশ্রণ তো হচ্ছে, সংস্কৃতির সংমিশ্রণ তো হচ্ছে। তাই জন্যই আমরা বলছি উত্তর পূর্বের শিল্প করিডর শিলিগুড়ি। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে একবার আমাদের অতিথিদের সঙ্গে আলাপ পর্বটা সেরে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুকান্তিলাল সাহা, ফাউন্ডার অ্যান্ড হেড সাহা টেক্সটাইল, নমস্কার। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মলয় চক্রবর্তী, চেয়ারম্যান থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, নমস্কার। আমার সঙ্গে রয়েছেন রাজীব কুমার পল, ডিরেক্টর বাবার্চি গ্রুপ অফ কোম্পানিজ, নমস্কার। সার্বিক চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর শ্যামলী গ্রুপ, নমস্কার। শুরুতেই একবার চলে যাব আমি ডক্টর মলয় চক্রবর্তী আপনার কাছে। আমরা দেখছি যে রাজ্যের অর্থনীতির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা উত্তরবঙ্গের দিকে জোরটা দেখছি আমরা খুব বেশি দেওয়া হচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গের জিডিপি যদি আমরা দেখি, সেখানে 13% কিন্তু পর্যটনের উপর নির্ভর করছে। আর পর্যটন মানেই তো চোখ বন্ধ করে বলতেই পারি উত্তরবঙ্গ একটা বড় অবদান রাখে। তাহলে পর্যটন শিল্পের স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনার কি মনে হয় কোথায় দাঁড়িয়ে আমরা? আজকে আমরা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে হেলথ কেয়ার সিস্টেম ইন শিলিগুড়ি, অ্যাপার্ট ফ্রম 3T, ট্যুরিজম অ্যান্ড টিম্বার, এরা যেভাবে পয়সা রোজগার করে গভর্নমেন্টের রেভিনিউ বাড়িয়েছিল, এখন আমরা যারা হাসপাতাল নিয়ে চিন্তাভাবনা করছি, তারা অ্যাট পার উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনালি to develop the revenue which you can understand from the income tax department. So এখানে আমরা থ্যালামাস ইনস্টিটিউট অফ মাল্টি স্পেশালিটি হসপিটালে একটা জিনিস আপনি দেখুন, একিউট ক্রাইসিস যখন হয়, একটা হার্ট অ্যাটাক হলো বা একটা কিডনি অ্যাটাক হলো বা একটা ট্রমা হলো বা একটা ব্রেন স্ট্রোক হলো, you will get only 1 hour time to take the patient to the hospital and treat. এবং এটা দেখেছি যে আজকালকার দিনে পেশেন্টরা ওই সময়টাতে কিন্তু অর্থ দিয়ে চিকিৎসাটা করায়, কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করি, যখন ক্রনিক কেস হয়, ইন্স্যুরেন্স না থাকার জন্য তাদের অসুবিধা হয়। যে পেশেন্টগুলো ধরুন 3-4-5 ডেজ ওরা পারে, কিন্তু যখন এটা 2 সপ্তাহ হয়ে যায়, তখন তাদের একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়। ইন্স্যুরেন্স হলে তারা কভার করতে পারে। সুতরাং এই ইন্ডাস্ট্রিটা, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিটা এখন at par with any other industry of this town. আমরা proudly বলতে পারি থ্যালামাস হসপিটাল can treat any patients at any time, at any moment. আমরা খালি একটা জিনিসই চাই, যেটা নাকি আপনারা নিউজ 18 বাংলা এনারা হাইলাইট করতে পারে সবাইকে, to have the insurance, to have the cost benefit ratio and socio-economic statusটা যদি uplift করে to the society. আমরা দেখছি যে শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে নানা ভাষার মানুষ আসছেন, নানা জাতির মানুষ আসছেন, একটা কালচারাল সংমিশ্রণ হচ্ছে, সংস্কৃতির সংমিশ্রণ হচ্ছে। পর্যটন শিল্প, চা শিল্প যদি আমরা আলাদা রাখি, তাছাড়া আর কোন কোন শিল্পের সুযোগ এখানে রয়েছে? প্রথমে এই মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মাটিতে একজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে ইন্দিরা দেবী, যার জন্য আমি বাঙালি হিসাবে গর্ববোধ করি। এই ইন্দিরা দেবী হচ্ছে এত সুন্দর ফ্যাশন আইকন। আমি যাব আজকে এই উত্তরবঙ্গের শিল্প করিডর শিলিগুড়িতে, আমি যাব সেই প্রসঙ্গে। উনি এত ফ্যাশন আইকন, এবং ফ্রান্সে শুধু 3 ফুটের কাপড় হতো, 36 ইঞ্চি কাপড় হতো, ওনার এত পছন্দ ছিল। তারপরে কিন্তু
তারপরে কিন্তু ওরা ফ্রান্সের সব ফ্যাক্টরিগুলো মানে বিপণনের জন্য তখন কিন্তু ওরা শাড়ি তৈরি করে। প্রথম প্রথম শিফন শাড়ি যেখানে হয় ওনার থেকেই কিন্তু আমরা সারা ভারতবর্ষে বা শাড়ি তো অ্যাকচুয়ালি এমন একটা পোশাক যেটা কাস্টমাইজ ছাড়া পরা যায়। একেবারে এই যে আপনি দেখুন পরে আছেন সমস্ত টেলারিং করা, আমি কাস্টমাইজ করা। একমাত্র শাড়ি যেটা আমাদের গর্বের ব্যাপার, যেটা হচ্ছে মানে কাস্টমাইজ ছাড়া পেঁচিয়ে পরা যায়। সেই জন্যই আপনার সাহা টেক্সটাইল পরিবারের থেকে আমরা ডাক দিয়েছিলাম যে সেভ দ্য শাড়ি, শাড়ি বাঁচাও, বেঁচে থাকবে কর্মসংস্থান। আরেকটা কথা না বললে হয়, এই এই মাটিতে শুধু চা শিল্প, ট্যুরিজম নয়, অনেক কিছু আছে। যেই বয়ন শিল্পগুলো নিয়ে আমি বলছি, লকডাউনের আগে আমাদের ফুলিয়াতে, কালনাতে, নবদ্বীপে সমস্ত ওরা যেত, 3 মাস 4 মাস কাজ করে এবং মানে খাওয়া দাওয়া নিয়ে তারপরে আবার 3-4 মাস পরে আবার আসতো। হ্যান্ডলুম, এই আমরা তো অ্যাকচুয়ালি মানে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ করেছি, সারা পৃথিবী করেছে, কিন্তু আমার দেশে কিন্তু 92% এখনো হ্যান্ডলুম রয়েছে, আর সারা পৃথিবীতে 8% আছে। তো সেটাকে যদি আমরা ধরি, এখানে কিন্তু আরেকটা কথা না বললে হয়, যেটা রাজবংশীদের একটা কালচার এবং সংস্কৃতি এবং তাদের ঘরানা, তাদের উইভিং, তাদের সংস্কৃতি, সেগুলোকে নিয়ে যদি আমরা কন্টেম্পোরারি যদি উইভিং বুনন শৈলীগুলোকে নিয়ে করা যায়, বাজারজাত করা যায়। আমাদের গৌতম দেব মহাশয় ছিল, শুনলে খুব ভালো হতো, হয়তো শুনবেন পরে, বা আপনাদের মাধ্যমে হয়তো মানে ব্রডকাস্টিং হবে, সবাই শুনবে। এই যে সেই বুনন শৈলীগুলো এখন কি হচ্ছে, কুচবিহারে হচ্ছে, তারপরে কুচবিহার কৃষি এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে বোধহয় এখানে, তার পাশে একটা গ্রামে হচ্ছে, কুচবিহারের আশেপাশে গ্রামে, ময়নাগুড়িতে হচ্ছে, ধূপগুড়িতে হচ্ছে। খুব ভালো একটা টেকনিক উইভিং আছে। এই উইভিং গুলো একদম যার যার নিজস্ব। আপনি দেখুন, আমরা শীতল পাটি, হ্যাঁ যে মায়ের আমার মাকে শুতে দেখেছি, কোথায় শীতল পাটি, এটা নিয়ে একটা অনেক বড় বাণিজ্যিকরণ করা যায়। এগুলো যদি আপনাদের মাধ্যমে যদি আমরা আপনারা ব্রডকাস্টিং করে বা আধিকারিকদের কাছে যদি পৌঁছানো যায়, সব থেকে একটা বড় হবে। মানে আমার দেশের উইভিং রয়েছে, সমস্ত কিছু আছে, যুবক রয়েছে, এগ্রিকালচার আছে, আমার দেশ অনেক এগোবে। হুম তো আমরা আরেকটা কথা হচ্ছে, এই এখনো কিন্তু যা উইভিং আছে সমস্ত ফুলিয়া, কালনা, নবদ্বীপ থেকে কিন্তু অ্যাসেসরিজ গুলো আছে, সুতো, জড়ি, রং, যা যা উপকরণগুলো লাগে সেগুলো আসে, তারপরে ওরা বুনন করে। এবার যদি এখানকার এবং যদি মিরিকে সমস্ত তো মহিলাদেরকে ফ্যাশন ডিজাইনিং এর কোর্সও করানো হচ্ছে মিরিকে স্পেশালি, মানে সেক্ষেত্রে আপনি যে আইডিয়াগুলো দিচ্ছেন মানে সেটা ভালো মতন ইমপ্লিফাই হবে। হবে হ্যাঁ মানে আশা তো রাখছি, কারণ মিরিকে যখন না, এটা তো আমি তো চাইবই, কারণ আমি একটা বঙ্গবাসী, আমি তো চাইবই এরম ভাবে হোক। কারণ আমি যেটাকে ভালোবাসি, যেটা আমার দেশের বুনন, মানে কি বলবো, সারা পৃথিবীর কাছে সেরা। এবং একেবারেই সেজন্যই কালার্স অফ বেঙ্গল, বাংলা রঙে সবাই রঙিন হবে। আপনি আবারও মসলিন, জামদানি শাড়ি আংটির ভিতর দিয়ে পাস করে, সেটা কোথা থেকে হয়? বাংলা থেকেই হয়। হ্যাঁ আবারও আসবো আপনার কাছে রাজীব বাবু, আপনার থেকে ধন্যবাদ। জানবো। দক্ষিণে তো আমরা দেখেছি ভূতের রাজা বর দিয়ে দিয়েছে, উত্তরের জন্য কি ভাবনা? কারণ উত্তর এরকম একটা জায়গা, মানে স্পেশালি শিলিগুড়ি এরকম একটা বার্নিং প্লেস, যেখানে লিট্টি চোখাও মানুষজন খাবে, যেখানে ভেজ বলুন নন ভেজ বলুন, কারণ বিভিন্ন জাতির সংমিশ্রণ এখানে হচ্ছে। তো সেই নিয়ে কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা আপনাদের আছে? ব্যাপারটা হচ্ছে যে আজকে বিজনেস করছি 25 বছর হয়ে গেল। বাবুর্চি গ্রুপ অফ রেস্টুরেন্ট, যেখানে ভূতের রাজা, দিলবর, বাবুর্চি, দ্য নেসক্যাফে, পোস্ত রাজবাড়ি, এই ব্র্যান্ডগুলো আছে। তো শিলিগুড়িতে আমাদের খুব সম্ভবত 3 নম্বর কাউন্টার। আমরা যখন ভূতের রাজা, আচ্ছা। দিলবর শুরু করি আজ থেকে 20 বছর আগে, সেখান থেকে 3 নম্বর কাউন্টার। তো শিলিগুড়ি হচ্ছে এরম একটা জায়গা যেখানে নাকি কলকাতা থেকেও লোক আসে, নেপাল থেকে লোক আসে, ভুটান থেকে কিছু লোক আসে, কিছু বাংলাদেশ থেকে যখন নাকি আসতো তখন বাংলাদেশ থেকেও লোক আসে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিডিপির কথা একটু আগে বলছিলেন না, যে এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে শিলিগুড়ি একটা ফুড হাব হয়ে গেছে এখন এই মুহূর্তে। একটা জিডিপি যেটা ভারতবর্ষের বিরাট অংশ এইখান থেকে, এটার উপর কিন্তু নির্ভরশীল। যখন আমার এটা 3 নম্বর কাউন্টার হয়, তখন এই যে সারা জায়গা থেকে দার্জিলিং, সিকিম বা কোথাও যখন ঘুরতে আসতো না,
এই কাস্টমারগুলোতে আমাদের এই ভূতের রাজা কাউন্টার বা বাবুর্চি কাউন্টারে খাওয়া দাওয়া করতো। তা খাওয়া দাওয়া করার পরে তো ভালো লাগতো। ভালো লাগার পরে ওদেরও ইচ্ছা হয়েছিল ভূতের রাজার আমি বর নেই, নানা জায়গা থেকে বর নেই। তো সবারই বলেছিল আমার এখানে একটা কাউন্টার করুন, এখানে একটা কাউন্টার করুন, এখানে যদি একটা ভূতের রাজা হয় খুব ভালো হয়। আমার কাছে একটা লাকি জায়গায় শিলিগুড়ি, যে এই ভূতের রাজার 3 নম্বর কাউন্টার বাবুর্চি তখন বোধহয় এটা 9 নম্বর কাউন্টার ছিল। আজকে 2025-এ দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ এবং মানে পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে শুরু করে ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, এই মুহূর্তে টোটাল 25টার উপর কাউন্টার এই মুহূর্তে চলছে। সেটা কি শুধুমাত্র জিওগ্রাফিক্যাল প্লেসের জন্যই, মানে আপনার কি মনে হয় ভৌগোলিক অবস্থানের একদম জন্য? ভৌগোলিক অবস্থানের জন্য। এই যে বললাম যে শিলিগুড়ি এরকম একটা জায়গা যেখানে লোকে ঘুরতে আসে, যার জায়গা থেকে লোকরা আসে, এসে যখন এখানে খাওয়া দাওয়া করছে, তো সেখান থেকে ইম্প্যাক্টটা পাওয়া যাচ্ছে হুম। যে এইখানে শিলিগুড়িতে এত সুন্দর আচ্ছা, খাবার এখানে পাওয়া আপনারা যায়। তো আপনাদের রেসিপি সার্ভ করছেন, আপনারা নতুন কিছু শিখছেন, বিভিন্ন জাতির বিভিন্ন ভাষার মানুষরা তো আসছেন, যেমন আপনি বললেন নেপালিরা আসেন, ভুটানিরা আসেন, তাদের কোনো ডিশ আপনারা করছেন? ঘটনাটা হচ্ছে যে আমরা তো বাঙালি আনা নিয়ে কাজ করি, তো আমরা চেষ্টা করি, যেন একটা কথা বলি যে একটা অফার আমাদের এসছে যেটা হুম। ইউকে থেকে, যিনি দার্জিলিং ঘুরতে এসে শিলিগুড়িতে খাওয়া দাওয়া করেছে, ওনার খুব ইচ্ছা হয়েছে যে ওখানে ভূতের রাজা করবেন। তো সেই আচ্ছা। কথাবার্তা চলছে সেটা এখনো। তো আমার খুব ইচ্ছা মানে হচ্ছে, উত্তরে বর পাওয়া যাচ্ছে? হ্যাঁ উত্তরে বর পাওয়া যাচ্ছে। আমার খুব ইচ্ছা হচ্ছে বাঙালি যারা নাকি আছে তারা তো মাছ ভাত খাচ্ছে, এই অবাঙালিকেও মাছ ভাত খাওয়ানো। আজকে নেপালিরা চিন্তা করে দেখুন, নেপালিরা এখানে এসে মাছ খাচ্ছে, ইলিশ মাছ কাটা বেছে মানে আপনি খাচ্ছে। গোটা রাজ্যে মাছ খাইয়ে ছাড়বেন? একদম, এবং সাহেবদেরও মাছ খাবে ছাড়বো, সেটা আমার উদ্দেশ্য। যারা নাকি আমাদের ধরুন পিৎজা বার্গার এগুলো খাওয়া শিখিয়েছে, হ্যাঁ। তাদেরকেও আমি মাছ খাওয়াতে চাই, এবং আমি একদম। পাচ্ছিও সেটা। কারণ আমরা যখন নাকি ধরুন, যখন এখানে বরলি মাছ কাজলি মাছ পাওয়া যাচ্ছে, কেন নয়, কি তাই তো? একদম একদম একদম। আচ্ছা, সার্বিক আপনার কাছে একবার জানবো, শুরুতে আমি পর্যটন শিল্প নিয়ে প্রশ্ন করেছিলাম, আমি জিডিপির কথা বলছিলাম, যেখানে হ্যাঁ মাইক অন আছে, আমি বলছিলাম যে 13% জিডিপি তো পশ্চিমবঙ্গের অর্থনীতিতে আমরা দেখছি যে 13%ই পর্যটন শিল্প নিয়ে, এবং পর্যটন শিল্প তো একেবারে হট প্লেস বেঙ্গলের, মানে উত্তর ছাড়া কিছু ভাবা যায় না। সেক্ষেত্রে পর্যটন শিল্পের স্বাস্থ্য নিয়ে আমি ওনার থেকে জানছিলাম, আপনার কি মনে হচ্ছে পর্যটন শিল্প এখানে এই মুহূর্তে আর কি কি করা যেতে পারে? আমার মনে হয় যে উনিও যেটা বললেন এখানে, যে পর্যটন শিল্প তো বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রতি বছরই বাড়ছে। যদি আমরা 2023-এর রেকর্ড দেখি, সেখানে 85 মিলিয়ন মানে 85 লক্ষ আমাদের ট্রাভেলার্স ছিল, হুম। যারা উত্তরবঙ্গে এসছে ঘুরতে, আর ফরেন মানে ফরেনার্স এসছিল 1 লক্ষ বা তার বেশি, মানে সরি মোটামুটি 10 লক্ষ ছিল, সরি। তা এইবারে যেটা ব্যাপার আসছে যে ডে বাই ডে এটা তো গ্রো হচ্ছে। আগে আপনি চিন্তা করুন, আগের থেকে রিসোর্টের সংখ্যাও বেড়েছে, ট্যুরিস্টও বেড়েছে, হোমস্টে অনেক হয়েছে, গভর্নমেন্টও হোমস্টেগুলোকে অনেক রকম সাবসিডাইজ করছে। এবং এখন অল ওভার যদি আপনি চিন্তা করেন, রোডস কানেক্টিভিটি এবং সব কিছুই কিন্তু আগের থেকে অনেকটা উন্নত হয়েছে এবং দিন দিন বাড়ছে। আমার মনে হয় এখন যেটা দরকার, যদি ট্যুরিজমের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে সেক্ষেত্রে কানেক্টিভিটি, হ্যাঁ, আরও পরিমাণ, বিশেষ করে বাগডোগরা এয়ারপোর্টেরও কাজ ইয়ে হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে। সেটা যদি হয়, যদি মানে একটু মানে এয়ার কানেক্টিভিটিটাও ভালো হয়, তাহলে আরও ভালো হবে। আর এছাড়া ট্যুরিজমে গভর্নমেন্ট অনেকটাই অনেকটা এগিয়ে এসছে, তো ট্যুরিজমেও সেখানে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো সুতরাং অল ওভার মিলিয়ে আমরা এক্সপেক্ট করতেই পারি যে আগামী দিন একটা মানে একটা উত্তরবঙ্গকে নিয়ে- ইতিবাচক প্রভাবটা হ্যাঁ হ্যাঁ রয়েছে। এবং হচ্ছেও হ্যাঁ। সেটা। আমি রাজীব বাবু আপনার কাছে যাব। আমরা একটা জায়গায় শিক্ষাগত হার নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা দেখছি দার্জিলিং এ প্রায় 80% কাছাকাছি, জলপাইগুড়িতে 74% কাছাকাছি শিক্ষাগত হার, এবং আপনি হেলথ সেক্টরে রয়েছেন। সেক্ষেত্রে হেলথ সেক্টরে ম্যান পাওয়ারের ক্ষেত্রে এখান থেকে কি সেই যোগানটা দেওয়া যাচ্ছে? কারণ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যেখানে শিক্ষাগত হার একেবারে চূড়ায় রয়েছে। ম্যান পাওয়ার কি ভিন রাজ্য থেকে আনতে হয়, নাকি এখানকার ছেলেমেয়েরাই সেই দিকে এগিয়ে রয়েছে? এটা আপনাকে বললাম, আমাদের থ্যালামাস ইনস্টিটিউট করার উদ্দেশ্য ছিল 3টে। হুম। একটা দেখুন, সবাই যেন চিকিৎসা পায়, যে যেন উই হ্যাভ এ হেলিপ্যাড। হুম। আমাদের হাসপাতালের উপরে একটা হেলিপ্যাড আছে, কিন্তু আচ্ছা। যখন তখন হেলিকপ্টার নামতে পারে ফ্রম এনিওয়্যার টু কাম, অ্যান্ড উইদিন
2 minutes they get treatment. আচ্ছা, সেখানে কথাটা হচ্ছে আপনার একটা ট্রান্সপোর্ট সিস্টেম। আজকে ওটা ফুলবাড়িতে আমাদের হাসপাতাল, এখন শিলিগুড়ির এখান থেকে ওখানে গেলে পরে তো একটা অটোতে যাবে, তো তো রেভিনিউটা তো পাচ্ছে। সো অর্থনৈতিক ব্যাপারে ওখানে গেস্ট হাউস থাকে, ক্যান্টিন থাকে, এগুলো সব থাকে। সো এদের যে শিক্ষাগত যোগ্যতা, সেটা আমরা যারা আছি ওখানে, আমাদের সিইও আছে, আমাদের জেনারেল ম্যানেজার আছে, আমাদের এইচআর আছে, এরা এদেরকে শিখায়, যারা প্যারামেডিক্যাল স্টাফ আছে, যারা নার্স আছে। আমাদের হসপিটালটা নট অনলি দ্য হসপিটাল বাট অলসো এ টিচিং সেন্টার। কিছুদিন পরে হয়তো আমরা ডিএনবির জন্য অ্যাপ্লাই করলে আমরা নিউরোসার্জারি, কার্ডিওলজি এর পাবো। তাহলে কি হবে, এই লোকাল এরিয়ার যারা এমবিবিএস ডক্টর তারা একটা হায়ার স্টাডি করতে পারবে। একদম। লোকাল এরিয়া যে সমস্ত গ্রামের ছেলে মেয়েরা আছে তারা এখানে এসে নার্সিং শিখে আমাদের এখানেই কাজ পাবে। এই মুহূর্তে আমি 400 জন লোককে চাকরি দিয়েছি উইদিন 1 ইয়ার। বাহ। আপনি 400 ইন্টু ভাগ করুন, 5-6 জন, অতগুলো লোক অর্থনৈতিকভাবে সংসার চালাচ্ছে। সচ্ছল হয়েছেন। এবং ওরা কেউ কেউ আবার চলে যাচ্ছে, পারছে না, তার কারণ কম্পিউটার। আবার আর হসপিটালিস্ট এমন একটা জায়গায় আপনার এই হাসপাতাল, মানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে পর্যটকের সংখ্যা মানে একদম ঢালাও, পর্যটক প্রচুর আসেন। সেক্ষেত্রে এই স্বাস্থ্য পরিষেবাটা সঠিকভাবে দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা তো প্যাশনেট না। হ্যাঁ। উই আমাদের কতগুলি কথা আছে, দের ইজ নট টু রিজন ওয়াই, দের ইজ বাট টু ডু অ্যান্ড ডাই। ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। ওয়ার আমাদের হচ্ছে মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। Particularly, I myself has dedicated my life to the human being who are sick. আপনি আমাকে, গৌতম দেব বা এনারা সবাই চেনে, অনেকেই জানে আমি লাস্ট 32 ইয়ার্স এখানে আছি। হেন কোনো সময় নেই যে কোনোদিন আমি বলেছি যে আই এম নট অ্যাভেলেবল, আর কোনোদিন বলি নাই যে আমি রাত্রি 2টোর সময় যেতে পারবো না। আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি। আপনার আমাদের একটা ঝড় হয়েছিল না, রিসেন্ট পাস্ট। হ্যাঁ, আপনার যখন ওই অভিষেক ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি এসেছিল, হ্যাঁ, আপনার একটা ঝড় হয়েছিল জলপাইগুড়ির হ্যাঁ। সামনে। সেই ঝড়ে হঠাৎ রাত্রি 10টার সময় আমাকে গৌতম দেব ফোন করে যে এখানে একটা সাংঘাতিক অবস্থা, আপনি এখনই আসতে হবে। আমি গিয়ে দেখি 2টো বাচ্চা এবং একটা ফ্যামিলি ময়নাগুড়িতে, ঝড়টা ময়নাগুড়িতে হয়েছিল। ফ্যামিলি, দেয়ার 6-7 পিপল আর ইনজিওর্ড, এবং ওদের রক্ত লাগবে, ওদের টাকা পয়সা নেই। ওই মুহূর্তে আমরা সামহাও কতগুলো পেশেন্টকে ডিসচার্জ করে, বিকজ দে আর সাপোজ টু বি ডিসচার্জ ইমিডিয়েটলি, একটা নিয়ারেস্ট লজে রেখেছি। রেখে আমরা হোল নাইট 3-4টে অপারেশন করে, ব্লাড জোগাড় করে, উই হ্যাভ সেভ দ্য লাইফ অফ দ্যাট পেশেন্ট। কিরকম মজার দেখুন। তারপর দিন অভিষেক ব্যানার্জি এসছে, মমতা ব্যানার্জি ফোন করেছিলেন, আমরা কথাবার্তা বলেছি, অ্যান্ড উই হ্যাভ নট টেকেন এনি মানি। কিন্তু ওই লোকগুলো যখন ফিরে গিয়ে আরো 50টা লোক পাঠিয়েছে, দে হ্যাভ গিভেন আস দ্য মানি। আর ওরা যখন চেক আপে এসেছিল, একটা চারা গাছ নিয়ে এসেছিল, দ্যাট ইজ ব্লুমিং টু আওয়ার নিউ হসপিটাল। বাহ। সো আপনি চিন্তা অসাধারণ। করুন, এই যে একটা কথা আছে না, এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ সাকসেস। আমার কি ভালো লাগে বলুন তো দেখি, সেই রাত্রিবেলায় জাগলাম, 10টার সময় গিয়ে ভোর 6টার সময় এলাম, বাচ্চাগুলো বাঁচলো, তারপরে চেক আপে একটা চারা দিল, সেই চারাটা এখন হচ্ছে। আর এভাবেই সেই শিকড়টা ছড়িয়ে পড়ুক, আমরাও চাই। nowhere you get that. So ওই জায়গাটা হিউজ অ্যামাউন্ট অফ অর্থনৈতিক সচ্ছলতা আনবে, প্রচুর এমপ্লয়মেন্ট হবে, and a day will come, it will be a big industry. এবং ঘরের ছেলে মেয়ে ঘরেই থাকবে। Yes, that is my philosophy. এবং হ্যাঁ। আমাদের বাড়ির যারা ছেলেমেয়েরা আছে তাদের ডাক্তার, ওদেরকে আমি বলেছিলাম, we can build up new things provided you stay here. You cannot go out of Siliguri. লার্নিং করতে হয়, শিখতে হয়, তুমি যাও, বাট ব্যাক করে সেখানে কাজ করতে হবে। সো উইথ দ্যাট ফোর্স, আর আরো অনেক ডাক্তার আছে, সবাই আছে, আমরা উই আর ডুইং। হ্যাঁ, আপনি স্বাস্থ্য খাতে যে চিন্তা ভাবনাটা রেখেছেন, সেই চিন্তা ভাবনায় সুকান্তিলাল বাবু, আপনি একটু আগে বলছেন বস্ত্রশিল্পের ক্ষেত্রে যে আমরা কি কি করতে পারি, আমরা কি কি শেখাতে পারি, কি কি পরিকল্পনা আমাদের এখানকার জন্য। হ্যাঁ, আজকের উত্তর পূর্বের শিল্প করিডোর শিলিগুড়ি। হ্যাঁ। তা আজকের দিনে সব থেকে বেশি সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া। এই পৃথিবীতে, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে ক্রাইসিস হচ্ছে মানুষের কর্মসংস্থান। তা আমি এই যে বয়ন শিল্পগুলোকে নিয়ে
আমি যে কথা বললাম, আমি একজন সিনিয়র সিটিজেন। যদি আমাকে এই ধরনের কোনো কাজ আমি পাই, আমি নিঃস্বার্থভাবে আমি এগুলো করব এবং ডেভেলপমেন্ট আমি বিভিন্ন জায়গায় করছি, ক্লাস্টারের কাজ করছি, ডেভেলপমেন্টের কাজ করছি, আমি নিঃস্বার্থভাবেই করছি এবং প্রশিক্ষণ দিয়ে কন্টেম্পোরারি যে কাজগুলো, আগের যে পুরনো বুনন শৈলীগুলো এখন নতুন করে কি চাইছে, মানে সমস্তটা হচ্ছে ফ্যাশনের উপরে, নতুন করে কি চাইছে দুটোকে মিলে একসঙ্গে কন্টেম্পোরারি কাজগুলো করার জন্য যদি কোনো সুযোগ আসে, আমি একদম। নিশ্চয়ই নিঃস্বার্থভাবে করব আমি, কারণ আমি একজন, আমার আর পাওয়ার কিছু নেই, আমি একজন সিনিয়র সিটিজেন। তো এইভাবেই আমি হ্যাঁ এখন দেওয়ার দেওয়ার আছে আছে। আমাকে, তো অনেক কিছু, আমার তো একদিন খাওয়ার টাকাও ছিল না। হ্যাঁ, আর আমাকে নিয়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাকে নিয়ে কেস স্টাডি হয়েছিল। আচ্ছা। তো কেস স্টাডি করার পরে শেষ থেকে বুকটা পাবলিশ হয়েছে, সেটা বিভিন্ন ইচ্ছে করলে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো বাহ, হচ্ছে। সেই তা আমার গল্প তো আমরা পাওয়া আবারও হয়ে শুনবো গেছে, আরেকদিন। এইটা তো আমার রাজ- কাছে একটা সম্পদ, হ্যাঁ, এইটা আমার কাছে একটা সম্পদ। একদমই এই সম্পদটা চোখে দেখা যায় না, ফিল করতে হয়। ধন্যবাদ। অনুভব করতে হয়, একদমই। রাজীব দা, আপনার কাছে জানবো, আমরা দেখেছি রাজ্য সরকার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। শিল্পক্ষেত্রের উন্নয়নের জন্য আপনার কি মনে হয়, কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে প্যানেল শেষ করার। শুনুন, ঘটনাটা হচ্ছে যে দেখুন, মানে শিলিগুড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের 3 নম্বর হচ্ছে লার্জেস্ট সিটি। হুম। 1 নম্বর কলকাতা, তারপর আসানসোল, তারপর যে শিলিগুড়ি। হ্যাঁ, তো শিলিগুড়িতে কিন্তু সম্ভাবনা প্রচুর, কিন্তু সম্ভাবনা প্রচুর সেইভাবে কিন্তু করে উঠতে পারছে না। মেইন হচ্ছে যাই কিছু করুন না কেন, রোডটা খুব আগে দরকার। রাস্তাঘাট রাস্তাঘাট চড়া হওয়া দরকার, রাস্তাঘাট ভালো হওয়া দরকার। শিলিগুড়িতে আমি ধরুন এতে ছিলাম, হংকং মার্কেটের ওই এরিয়াতে ছিলাম, ওখান থেকে আমার এখানে আসতে আধা ঘন্টা টাইম লাগলো। তো এই যে টাইম যে ওয়েস্ট হচ্ছে, এরকম টাইম ওয়েস্ট হলে কিন্তু হবে না। এর আগেও তো রিক্সার খুব প্রবলেম ছিল, এখন টোটো রিক্সার প্রবলেম, কোনো সিস্টেম নেই, ট্রাফিকটা খুব গণ্ডগোল। তারপরে হচ্ছে ট্রেন, তারপরে হচ্ছে আপনার এয়ারপোর্ট। এইগুলো মানে ভালো হাব করতে গেলে, শিল্পের হাব করতে গেলে যেই দরকার, সেটা হচ্ছে ট্রান্সপোর্টটা খুব স্ট্রং করতে হবে। তো স্ট্রং করতে গেলে এই জিনিসগুলো কিন্তু খুব দরকার। এগুলো না হলে কিন্তু শিলিগুড়ির উন্নতিটা খুব মুশকিল। উন্নতি করতে গেলে এগুলো করতেই হবে। ট্রান্সপোর্টেশন নিয়ে তো আপনিও বলছিলেন সার্বিক। হ্যাঁ, আমরা দেখেছি যে চা actually- শিল্পে পশ্চিমবঙ্গের অবদান আমরা দেখছি যে প্রায় 26% দেশব্যাপী। আর শুধুমাত্র দার্জিলিং থেকে 9.6 মিলিয়ন কেজি চা উৎপাদন হচ্ছে এখানে। তো উনি তো ট্রান্সপোর্টেশন নিয়ে বললেন, তার আগে আপনার থেকে আমরা পর্যটন শিল্প নিয়ে বললাম। তা চা শিল্প, পর্যটন শিল্প তো ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাছাড়া আর ভবিষ্যতে কি কি পরিকল্পনা করা যেতে পারে, খুব সংক্ষেপে যদি আপনি বলেন। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। হুম। উনিও যেটা বললেন, সবকিছু একটা জায়গার সাথে আরেকটা জিনিস কানেক্টেড হয়ে আছে। এবার যে কোনো ম্যানুফ্যাকচারিং যদি প্ল্যান্ট করা হয়, সেক্ষেত্রে তো কানেক্টিভিটি ভালো লাগবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদেরই ধরুন ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট আছে, তো প্ল্যান্টের যে হাউসগুলো আছে, অনেক জিনিস এইখান থেকে যায়, কিন্তু সেটা এখান থেকে কলকাতায় যাচ্ছে, কলকাতা থেকে ভেন্ডার থ্রু এখানে আসছে। আচ্ছা। হুম। তা সেক্ষেত্রে ব্যাপারটা কি, এবার যে সব মানে যে কোনো জিনিসে যদি কানেক্টিভিটি, রোড কানেক্টিভিটি উনি হুম। বললেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো আর এইখানে এই উত্তরবঙ্গে মানে শিলিগুড়ির উপর বেস করে এতগুলো রাজ্য আছে। হ্যাঁ, তা আমার তো মনে হয় যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট করতে গেলে শিলিগুড়ির উপর দিয়েই যাচ্ছে, তো এখানে একদম। অনেক অপরচুনিটি দক্ষিণ আছে। পূর্ব এশিয়ার গেটওয়ে, একদম অনেক, পরিষ্কার কথা। একদম অনেকগুলো অপরচুনিটি আছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতেই পারে এখানে। হ্যাঁ, জমিও এখানে সাফিসিয়েন্ট আছে। হ্যাঁ, তো গভর্নমেন্ট চেষ্টা করবে, আগামী দিন হয়তো নিশ্চয়ই হবে। ধন্যবাদ আমাদের প্রত্যেক অতিথিকে।